আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত বিষয়। আমি আসলে অনেক দীর্ঘ সময় ধরে মানুষের যে বুদ্ধিমত্তা বা প্রাণীর যে বুদ্ধিমত্তার যে বিষয়গুলো বা মস্তিষ্কের যে বুদ্ধিমত্তার সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি দীর্ঘদিন ধরে গবেষণা করছি। এটা আনুমানিক হয়তো এক যুগেরও বেশি সময় ধরে 12 থেকে 15 বছরের বেশি সময় ধরে আমি বুদ্ধিমত্তা নিয়ে আসলে গবেষণা করেছি। যে আমি জানার চেষ্টা করেছি যে আসলে মানুষের বুদ্ধিমত্তা আসলে কিভাবে কাজ করে বা কোনো প্রাণীর বুদ্ধিমত্তা আসলে কিভাবে কাজ করে বা বুদ্ধিমত্তা জিনিসটা আসলে কি। এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি গবেষণা করেছি সুদীর্ঘ সময় ধরে, এবং এমনকি এখন আমি গবেষণা করে চলেছি। আপনারা যতদূর জানেন, যারা এই বিষয়ে পড়াশোনা করেন অথবা খোঁজ খবর রাখেন, যে মানুষের যে বুদ্ধিমত্তার বিষয়টা, এমনকি বুদ্ধিমত্তার সম্পূর্ণ বিষয়টাই এখনো আমাদের কাছে রহস্যজনক একটি বিষয়। যে আসলে বুদ্ধিমত্তা আসলে কি, মানুষের বুদ্ধিমত্তা বা কোনো প্রাণীর বুদ্ধিমত্তা আসলে কিভাবে কাজ করে থাকে এবং সেটা কিভাবে ডেভেলপ হয়ে থাকে, সেই বিষয়গুলো কিন্তু আমরা পুরোপুরিভাবে জানি না। এর ভিতরে অন্যতম হচ্ছে একটি যে মানুষের মস্তিষ্কে স্মৃতি সংরক্ষিত হয় কিভাবে এবং সেই স্মৃতিগুলো আসলে কিভাবে ব্যবহৃত হয়ে থাকে, আমরা কোনো দৃশ্যকে কিভাবে দেখি বা আমরা কোনো কিছুকে কিভাবে বুঝতে পারি, বা আমরা কোনো সিদ্ধান্ত কিভাবে নিয়ে থাকতে পারি, কোনো ধারণা আমরা কিভাবে করে থাকি। এই বিষয়গুলো নিয়ে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসলে বুদ্ধিমত্তার অন্তর্গত বা বুদ্ধিমত্তার আর এই বিষয়বস্তু। আমরা জানি যে এই যে কম্পিউটারের যে বিষয়গুলো, যে কম্পিউটার আর যে সফটওয়্যারের যে বিষয়গুলো, সেখানে অনেকটা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করে আমরা রোবটের মতো বিভিন্ন যন্ত্র তৈরি করে থাকি বা রোবট তৈরি করে থাকি, বা বিভিন্ন কাজে কাজে আমরা সেই বুদ্ধিদীপ্ত যে কাজগুলো সেগুলো আমরা কিন্তু যন্ত্রের সাহায্যে ও অনেক কিছুই করতে পারি। এরকম প্রযুক্তি আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পেরেছি। কিন্তু আপনি খেয়াল করবেন যে আসলে বুদ্ধিমান যে যন্ত্রগুলো আমরা তৈরি করছি সেগুলো আসলে কি আসলে কি তাকে আমরা বুদ্ধিমান বলতে পারি, বা তার ভিতর বুদ্ধিমত্তা উপস্থিতি রয়েছে এমনকি সেটা কি আমরা বলতে পারি? সেটা বলতে পারি না। তার কিন্তু যুক্তিযুক্ত কারণ রয়েছে। প্রথম যে কারণটি হলো সেটা হচ্ছে আমরা কিন্তু এখন পর্যন্ত জানি না আসলে বুদ্ধিমত্তা কি। বুদ্ধিমত্তার সংজ্ঞাটাই আমরা এখন পর্যন্ত জানি না। তাহলে আমরা কিভাবে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা বুদ্ধিমান যন্ত্র তৈরি করে ফেলেছি বা বুদ্ধিমত্তা রয়েছে এমন যন্ত্র আমরা তৈরি করে ফেলেছি, বা সেই যন্ত্রটি আসলে বুদ্ধিদীপ্ত কাজ করতে পারছে, এই সিদ্ধান্তে কি আমরা পৌঁছাতে পারি? আমরা কিন্তু সেটা পৌঁছাতে পারি না। তার কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত বুদ্ধিমত্তার সংজ্ঞা আমরা এখন পর্যন্ত জানি না। তো আমি এই সুদীর্ঘ সময় ধরে গবেষণা করে আমি কিন্তু বুদ্ধিমত্তার সংজ্ঞা বের করতে সক্ষম হয়েছি, যেটা খুবই সাধারণ একটি সংজ্ঞা। সেটা আমি
কোনো এক সময় আলোচনার মধ্যে আসলে বলবো যে আসলে বুদ্ধিমত্তার আসলে প্রকৃত সংজ্ঞাটা আসলে কি। তারপরে এই যে দেখুন, আমরা আহ, আহ, আমরা কিন্তু এখন পর্যন্ত যে এই যে স্মৃতি সংরক্ষণের যে বিষয়টা, স্মৃতি সংরক্ষণের যে বিষয়টা, সেটা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে, এখন পর্যন্ত গবেষণা হচ্ছে, এবং নতুন নতুন থিওরি বিজ্ঞানীরা দিয়ে যাচ্ছেন যে এভাবে স্মৃতি সংরক্ষিত হয়, ওভাবে স্মৃতি সংরক্ষিত হয়। আমাদের মস্তিষ্কে এত বাইট স্মৃতি রয়েছে, এত টেরাবাইট, গিগাবাইট, এমন সব সংজ্ঞায় আমরা আমাদের মানুষের মস্তিষ্কের স্মৃতির যে পরিমাপটা আমরা করে থাকি, বা বিজ্ঞানীরা সেই পরিমাপটা করে থাকেন, যে ওটাকে কি বলে, নিউরনের যে ব্যাপারটা, নিউরন, দুইটি নিউরনের যে সংযোগ, যেটাকে বলে সিনাপস, সেই সিনাপসের গবেষণা গণনার উপরে বিজ্ঞানীরা স্মৃতির একটি ধারণা দিয়েছেন যে স্মৃতির ধারণ ক্ষমতা এত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে স্মৃতিটা আসলে কি, আসলে কিভাবে স্মৃতি সংরক্ষিত হয়, এই সম্পর্কে কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না। যেটা ধারণা করা হয় যে সিনাপসের সংযোগ, প্রথমত এটা কিন্তু সিনাপসের সংযোগ মানেই হচ্ছে স্মৃতি নয়। এটা আমি দেখাবো যে আসলে সিনাপসের সংযোগে আসলে মস্তিষ্কের স্মৃতি নয়। এবং বিজ্ঞানীরা যে ধারণা করে থাকে যে আমাদের মস্তিষ্কে 100 বিলিয়ন, সম্ভবত 100 বিলিয়ন নিউরন রয়েছে, এবং সেগুলোর সাথে সংযোগ তৈরি করে, একটা সংযোগ তৈরি করে এত পরিমাণে স্মৃতি আমাদের মস্তিষ্কে ধারণ করতে পারে। এই যে ধারণাটা, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল। আমি সেটা অবশ্যই প্রমাণ করতে পারি যে আমাদের মস্তিষ্ক আসলে সিনাপস, প্রথম কথা হচ্ছে সিনাপসের মাধ্যমে আমাদের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে না। এটা হচ্ছে চূড়ান্ত রকমের একটি ভুল ধারণা। তাহলে আমাদের মস্তিষ্কের স্মৃতি কোথায় সংরক্ষিত হয়? সিনাপসের মাধ্যমে যদি সংরক্ষিত না হয়ে থাকে, আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের মস্তিষ্ক নয়, শুধু সমস্ত দেহে যে স্মৃতির যে কারখানা, সেটা হচ্ছে একমাত্র নিউরনে স্মৃতি সংরক্ষিত হয়, কিন্তু সিনাপস স্মৃতি সংরক্ষণ করে না। এটি আমি প্রমাণ করে দিব। এবং বিজ্ঞানীরা যে ধারণা করে যে একটি সিনাপস আসলে একটি স্মৃতির সংরক্ষণ করে, এবং সেই ধারণার উপর ভিত্তি করে স্মৃতির যে পরিমাপটা করা হয়, সেই ধারণাটাও যে আসলে ভুল, সেটাও আমি প্রমাণ করে দেব। এবং আমি এই যে একটি সিনাপস একটি স্মৃতি সংরক্ষণ করে, এই যে ধারণাটা, এই ধারণাটা যদি সত্যি হতো, তাহলে আমাদের মস্তিষ্ক যে কাজ করতে পারতো না, সেটা আমি প্রমাণ করে দেব। এবং একটি সিনাপস কখনোই, আমাদের মস্তিষ্ক কখনোই একা একটি স্মৃতিকে সংরক্ষণ করতে পারে না। কোন স্মৃতিকে যদি একা সংরক্ষণও করে থাকে, একা সেই স্মৃতিটাকে ব্যবহার করা আমাদের মস্তিষ্কের পক্ষে অসম্ভব একটি ব্যাপার। আমাদের মস্তিষ্ক সেটা কখনোই পারবে না। আমি সেই বিষয়টাও কোনো এক সময় প্রমাণ করে দেব। আমি সুদীর্ঘ সময় ধরে এই বিষয়গুলো গবেষণা করেছি, অনেক চিন্তা ভাবনা করেছি, অনেক পরিশ্রম করেছি, এবং আমি বলতে গেলে আমার জীবনের যে গুরুত্বপূর্ণ যে সময়গুলো, সেই সময়গুলো আমি এই গবেষণা করেই ব্যয় করেছি, যে আসলে মানুষের বুদ্ধিমত্তা কিভাবে কাজ করে,
মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে, মানুষ কিভাবে স্মৃতি সংরক্ষণ করে এবং সেগুলো কেন ভুলে যায়। তাছাড়া আমরা কেন স্বপ্ন দেখি, কিভাবে কল্পনা করি, কিভাবে স্বপ্ন দেখি, এই বিষয়গুলো আমি বিস্তারিত গবেষণা করেছি এবং জানার চেষ্টা করেছি এর মৌলিক বিষয়গুলো আসলে কোথায়, মৌলিক ভিত্তিগুলো আসলে কোথায়। এই বিষয়গুলো আমি জানার চেষ্টা করেছি। বিজ্ঞানীরা, এখনকার বিজ্ঞানীরা আসলে আমাদের মস্তিষ্ক যেভাবে কাজ করে, বুদ্ধিমত্তা যেভাবে কাজ করে, আসলে সেই ব্যাখ্যায় বিজ্ঞানীরা কিন্তু এখন পর্যন্ত তার ধারে কাছেও পৌঁছাতে পারেনি। আমি সেগুলো ভুল প্রমাণ করে দেব। এখানে নিউরন নিয়ে যেহেতু কথা বলছিলাম যে নিউরন স্মৃতি সংরক্ষণ করে, সিনাপস স্মৃতি সংরক্ষণ করে না, এবং বিজ্ঞানীরা মনে করেন বর্তমান যুগের যে সিনাপস একটি স্মৃতি সংরক্ষণ করে। এই যে একটি সিনাপস একটি স্মৃতি সংরক্ষণ করে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। সঠিক ধারণা হচ্ছে আসলে নিউরনই স্মৃতির ধারক। তবে সিনাপসের কাজ কি? সিনাপসের কাজ হচ্ছে স্মৃতিগুলো আসলে কোন খাতে কিভাবে ব্যবহার হবে সেইগুলো আসলে নির্ধারিত হয় সিনাপসের মাধ্যমে। কিন্তু স্মৃতির যে ধারক, সেই মূল ধারকটা হচ্ছে নিউরন। তো বিজ্ঞানীরা মনে করেন যে একটি সিনাপস একটি স্মৃতি ধারণ করে, কিন্তু আসলে সেই বিষয়টা কিন্তু আসলে নয়। সিনাপস স্মৃতি ধারণ করে না, বরং একটি নিউরন স্মৃতি ধারণ করে, এবং সেই সংখ্যাটা আসলে শুধু এক নয়, হতে পারে একটি স্মৃতি সে ধারণ করেছে, অথবা সে একাধিক স্মৃতি ধারণ করেছে, একটি, দুটি, তিনটি, এমনকি বহু সংখ্যক স্মৃতি সে একাই একটি নিউরন ধারণ করতে পারে, আবার একটি স্মৃতিও ধারণ করতে পারে। কিন্তু স্পেসিফিক ভাবে কোন নিউরনই স্পেসিফিক ভাবে বলা যায় না। আমাদের যে মস্তিষ্ক রয়েছে, সেটি যে নিউরনগুলো রয়েছে, সেই প্রতিটি নিউরন এক একটি স্মৃতি এক একজন ধারণ করে থাকবে। যেমন আমার হাতে যে কলমটি দেখতে পাচ্ছেন, সেই কলমটির যে স্মৃতি, সেটার জন্য কি একটা নিউরন ব্যবহৃত হচ্ছে? সেটা আমি দেখছি এবং মনে রাখছি না, কখনোই না। সেই স্মৃতিটি যখন আমাদের মস্তিষ্কে ধারণ করা হয়, যখন একটি কলমের স্মৃতি আমরা একটি কলমের দৃশ্যের স্মৃতি যখন আমরা আমাদের মস্তিষ্কে ধারণ করি, তখন সেই একটি দৃশ্য ধারণ করার জন্য, আমি সংখ্যাটা জানি না, সেটা হয়তো গবেষণার মাধ্যমে বেরিয়ে আসবে, শুধুমাত্র একটি কলমের স্মৃতি ধারণ করার জন্য একটি নিউরন অংশ নেয় না, বরঞ্চ বহু সংখ্যক নিউরন একত্রে কাজ করে থাকে শুধুমাত্র একটি কলমের স্মৃতি ধারণ করার জন্য। সেক্ষেত্রে দেখা যায় যে কোন কোন নিউরন থাকবে যে সে কলমটার স্মৃতিও ধারণ করছে, আবার সে অন্য আরেকটা বস্তুর স্মৃতি ধারণ করছে, এরকম নিউরনও পাবেন। আবার কলমটা স্মৃতি ধারণ করছে, আবার এরকম নিউরন হয়তো পাবেন যে কলমটার স্মৃতিও ধারণ করছে এবং সাথে আরো 5টা বস্তুর দৃশ্যের স্মৃতি সে একাই ধারণ করছে, এরকম নিউরনও আপনি পাবেন। আবার এমনও নিউরন রয়েছে যেগুলো আসলে শুধুমাত্র ওই কলমটার স্মৃতি ধারণ করে, আর কোন স্মৃতি ধারণ করে না। এবং আরো নিউরন রয়েছে যেগুলো
সে একাই কলমের স্মৃতি ধারণ করছে, আবার আরেকজন পেন্সিলের স্মৃতি ধারণ করছে, কিন্তু অন্য স্মৃতি ধারণ করছে না, শুধুমাত্র সিঙ্গেল স্মৃতি ধারণ করছে। যে নিউরনটা দুইটি বস্তুর দৃশ্যের স্মৃতি ধারণ করছে সেটা হচ্ছে দুই স্মৃতিওয়ালা, দুই দৃশ্যের স্মৃতিওয়ালা নিউরন। যেটি তিনটির স্মৃতি একাই ধারণ করছে সেটা হচ্ছে তিন বস্তুর দৃশ্যের স্মৃতিওয়ালা নিউরন। এবং যে একটি মাত্র দৃশ্যের স্মৃতি ধারণ করছে সে এক দৃশ্যের স্মৃতিওয়ালা নিউরন। তো আসলে আমি এখানে বারবার নিউরন কথাটা বলছি, আসলে এই যে কথাটা নিউরন একটি স্মৃতি ধারণ করছে, দুটি স্মৃতি ধারণ করছে, আসলে এই কথাটার ভিতরে একটা মারাত্মক রকম ত্রুটি রয়েছে। এই কথাটা পরিপূর্ণ শুদ্ধ নয়। তবুও আমরা আলোচনা সুবিধার্থে এই যে একটি নিউরন একটি স্মৃতি ধারণ করছে এই কথাটা বলতে পারি। আসলে প্রকৃতপক্ষে একটি নিউরন একটি স্মৃতি ধারণ করে না। আমি এতক্ষণ বলে আসলাম যে একটি নিউরন একটি স্মৃতি ধারণ করে, আবার এখন বলছি যে একটি নিউরন একটি স্মৃতি ধারণ করে না। বা নিউরন আসলে এখানে বড় রকমের একটি গ্যাপ রয়েছে। সেই গ্যাপটি যখন আমার গবেষণার বিষয়বস্তু আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন, তখন এই ব্যাখ্যাটা আসলে বুঝতে পারবেন যে আসলে আমি কেন বলছি যে নিউরন শব্দটা আমি ব্যবহার করতে চাই না। আসলে একটি নিউরন একটি স্মৃতি ধারণ করছে বা নিউরন স্মৃতি ধারণ করছে, এটি আসলে বলা আসলে যুক্তিযুক্ত নয়। এবং কেন যে এটা বলছি সেটার ব্যাখ্যা আমি কোনো এক সময় দিব। আসলে আমাদের মস্তিষ্কে নিউরনেরও একক রয়েছে, বা আমরা তো নিউরনকে একক হিসাবে ধরি, কিন্তু আসলে নিউরনকে একক হিসাবে ধরা যায় না। একক হিসাবে ধরতে গেলে তার কিছু কিছু বৈশিষ্ট্য থাকা প্রয়োজন। যদি একটি নিউরনের ভিতরে সেই বৈশিষ্ট্যটি থাকে, তবে সেটাকে একটি সিঙ্গেল স্মৃতিবাহী বা বহু স্মৃতিবাহী নিউরন বলা যায়। কিন্তু সেই বৈশিষ্ট্য যদি একটির ভিতরে না থাকে, তখন আমরা তাকে সেভাবে বলতে পারবো না। যাই হোক, এই বিষয়টা আমি হয়তো কোনো এক সময় ব্যাখ্যা করব। এই বিষয়টা আমি কোনো এক সময় ব্যাখ্যা করব। তো আমি এখানে সংক্ষেপে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে যে বিজ্ঞানীদের যে সিনাপস সংক্রান্ত ধারণা, যে সিনাপস গুলো আসলে স্মৃতি ধারণ করে, স্মৃতিগুলোর মূল ভিত্তি, এবং তার উপর ভিত্তি করে স্মৃতি গণনা করা হয়, এগুলো হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। প্রকৃতপক্ষে স্মৃতি ধারণ করে হচ্ছে নিউরন, আর সেই স্মৃতিগুলোকে বন্টন করার কাজ করে হচ্ছে সিনাপস। এই বিষয়গুলো হচ্ছে প্রকৃত সত্য ঘটনা। কিন্তু বিজ্ঞানীরা মনে করেন যে সিনাপসই আসলে হচ্ছে স্মৃতি। এই যে নিউরনের অংশ যেটা সিনাপস, সেই সিনাপসকে আসলে স্মৃতির যে সংখ্যা সেটা আসলে ধারণা করে থাকে, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আমি সেই বিষয়গুলো আমি ধীরে সুস্থে প্রমাণ করার চেষ্টা করব। তো আমি এই যে গবেষণাগুলো করছি বুদ্ধিমত্তা সংক্রান্ত, বুদ্ধিমত্তাকে ব্যাখ্যা করার জন্য, এটা আসলে একটি থিওরির উপরে দাঁড়িয়ে রয়েছে। সেই থিওরিটার নাম আমি দিয়েছি, আর সেটা হচ্ছে আমার গবেষণার মাধ্যমে আমি দীর্ঘদিন ধরে বুদ্ধিমত্তাকে নিয়ে গবেষণা করার পরে একটি তত্ত্ব আবিষ্কার করেছি। সেই তত্ত্বটার উপরে ভিত্তি করে আমি দেখি যে আসলে একটি মাত্র তত্ত্ব, সেই তত্ত্বটার মাধ্যমে বুদ্ধিমত্তা সংক্রান্ত সকল বিষয়
আসলে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব হয়। তো সেই যে তত্ত্বটা, সেই তত্ত্বটা সম্পর্কে আমি ধীরে সুস্থে আমি ব্যাখ্যা করার চেষ্টা করব। যদি আপনারা আমার সাথে থাকেন, আমাকে সাপোর্ট দেন। তো আমি আজকের ভিডিও বেশি দীর্ঘ করব না। পরবর্তীতে কখনো আমি আমার সেই তত্ত্বটা নিয়ে হাজির হব, সেই থিওরিটা নিয়ে আমি হাজির হব, এবং সেই থিওরিটার যে মূল বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা আমি আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করব, এবং দেখাবো যে আসলে সেই থিওরিটার উপর ভিত্তি করে এই যে বুদ্ধিমত্তার যে জগৎ, সেই জগৎকে কিভাবে ব্যাখ্যা করা যায়। এবং আমরা জানি যে বুদ্ধিমত্তার এখন পর্যন্ত সংজ্ঞা নির্ধারিত হয়নি, এবং সেই সংজ্ঞাটা আসলে কি, সেই তত্ত্বের মাধ্যমে সেই সংজ্ঞাটার নির্ধারণ করা সম্ভব, সেই বিষয়টাও আমি উপস্থাপন করব। সুতরাং সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।